কনকপুর গ্রামের বামন পুকুরের পাড়ে যে বেলগাছ রয়েছে সেখানে মূলত সন্ধ্যার পর যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু সেই নিয়ম অগ্রাহ্য করে চাঁপা, বকুল আর ললিতা। একদিন বিকেলে খেলার শেষে সেখানে গিয়ে উপস্থিত হয়। এরপর ঠিক কী বিপদ অপেক্ষা করে তাদের জন্য, এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কনকপুরের ব্রহ্মদৈত্য। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ ও রূপঙ্কর। তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সৌম্যদীপ, নন্দিতা, বর্ণিশা, শিউলি, বর্ণালী, সৃজন, কৌশিক, রূপা ও RNM অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কনকপুরের ব্রহ্মদৈত্য। ধীরে ধীরে যেন খুব শুষ্কভাবে চরাচর জুড়ে নেমে আসছে সন্ধ্যার গাঢ় অন্ধকার। বর্তমানে এখন গোধূলিবেলা। গোটা আকাশ নিজেকে রাঙিয়ে তুলেছে গোলাপি রঙের আলোয়। রাখালের দল গরু মহিষের পালকে সঙ্গে নিয়ে ফিরে চলেছে যে যার নিজ নিজ বাসার উদ্দেশ্যে। ছোট ছোট পাখির দল কিচিরমিচির শব্দ করতে করতে উড়ে চলেছে এদিক ওদিকে। কনকপুরের বুকে নেমে আসছে অন্ধকারের মায়াবী চাদর। ফিনফিনে পাতলা কুয়াশার আস্তরণ ধীরে ধীরে গ্রাস করছে গোটা গ্রামটাকে। এখন শীতের মাঝামাঝি সময়, তাই বেলা ছোট হওয়ার কারণে কোনো কিছু বুঝে উঠবার আগেই যেন ঝুপ করে নেমে আসে অন্ধকার। কনকপুরের বামন পুকুরের পাড়ে যে বিশাল মস্ত বড় একখানি বেলগাছ রয়েছে, তার দিকে বিকেলের পর আর কেউ আসার সাহস পায় না মোটে। মানুষজনের মধ্যে গুজব আছে ওই জায়গাটা নাকি খুব একটা ভালো নয়, তাই গ্রামের মানুষ মূলত আঁধার নামার পর এড়িয়ে চলে ওই বিশেষ স্থান। কিন্তু আজ সকল নিয়মের এদিক ওদিক ঘটিয়ে 2-3 জন কিশোরী যুবতী নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে খিলখিল করে হাসে আর এগিয়ে আসে ওই বামন পুকুরের দিকে। সত্যি বাবা, এই জায়গাটাকে নিয়ে আমাদের গায়ের মানুষের মধ্যে এত গুজব, অন্ধবিশ্বাস আর গালগল্প রয়েছে যে না এসে থাকতেই পারি না। বুঝলি সই, অন্ধকার নামার পর এ বামন পুকুরের বেলগাছের কাছে এসে দাঁড়ানোর আমার বহুদিনের ইচ্ছা ছিল, তবে একা একা আসতে যেন কিরকম লাগে। সে কারণেই তোকে বললাম এখানে আজ আসার কথা। দেখলাম তুইও আমার মতো সাহসী মেয়ে, ভারী মজা হচ্ছে বল। এতদিন ধরে আমাদের উল্টোপাল্টা নানান সব কথা বলে বৃথা ভয় দেখানোর চেষ্টা করে এদিকে কেউ আসতে দিত না, আর দেখ সকলের চোখের আড়ালে আজ আমরা কেমন এখানে চলে এসেছি লুকিয়ে লুকিয়ে। অনেকটা সন্ধে অবধি থাকবো আজ ওই বেলগাছের তলায়, দেখবো কোন ভূত এসে আমাদের ঘাড় মোটকে ধরে। একটানা কথাগুলো বলে চলল চাঁপা। চাঁপার কথা শুনে বকুল হাসতে হাসতে বলল, একেবারে ঠিক কথা বলেছিস লসই, একেবারে ঠিক কথা বলেছিস। সত্যি আমরা ছোট বলে আমাদের উপরে বড়রা বারে বারে চেষ্টা করে মিথ্যে ভয় দেখানোর। সারা দিনে যখন খুশি নাকি এখানে আসা যায়, তাতে বিন্দুমাত্র কোনো অসুবিধে নেই, কিন্তু সন্ধ্যার পর থেকে রাত শেষ না হওয়া পর্যন্ত নাকি এই স্থানে আসা নিষিদ্ধ। তোকে আর কি বলবো রে চাপা, আমিও অনেক দিন ধরেই ভাবতাম এখানে আসার কথা, কিন্তু আসবো আসবো করেও আর আশা হয়ে উঠছিল না কোনোভাবেই। আজকে খেলতে গিয়ে তুই যখন বললি এই কথাটা, তখন আর রাজি না হয়ে আমি থাকতেই পারলাম না। আমরা ছোট হতে পারি, কিন্তু বোকা না। এই যুগে আবার ওই সমস্ত ভূত প্রেত আছে নাকি? যত সব ফালতু কথা। এভাবে নিজেদের মধ্যে টুকিটাকি কথাবার্তা বলতে বলতে বকুল আর চাঁপা এগিয়ে যায় হনহনিয়ে সেই বামুন পুকুরের দিকে। কিন্তু তাদের ঠিক পিছনে কাঁচুমাচু মুখ নিয়ে তাদের অনুসরণ করে হাঁটতে থাকে আরেকটি সমবয়সী মেয়ে। তাদেরই বান্ধবী, নাম ললিতা। ললিতা যে একেবারে ভূত প্রেতের অস্তিত্বে বিশ্বাসী নয়,
তেমনটা ঠিক নয়। সে হাড়ে হাড়ে বিশ্বাস করে যে ভূত বলে এ জগৎ সংসারে কিছু না কিছু নিশ্চয়ই রয়েছে। এই সন্ধ্যাবেলায় এখানে আসার তার এতটুকুও ইচ্ছা ছিল না। নিহাত বান্ধবীরা তাকে এরকম জোর করে নিয়ে এলো তাই। চাঁপার বকুলের কথা শুনে ললিতা এবার প্রায় কম্পমান স্বরে বলল, এইসব এইসব তোরা কি বলছিস? এরকমটা কিন্তু মোটেও কথা হয়নি। তোরা কিন্তু বলেছিলিস একটিবার ওই গাছতলা থেকে ঘুরেই চলে যাব। এখন তবে অন্য কথা বলছিস কেন? কেন বলছিস? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবি ওখানে? শোন, তোরা যদি দাঁড়াবি তো দাঁড়া, সারা রাত ওই বেল গাছের নিচে দাঁড়িয়ে থাকবে, এতে আমার সামান্যতম কোনো আপত্তি নেই। কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য ওই বেল গাছের তলায় দাঁড়াবো না, তা কিন্তু আগে থেকেই পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তোরা ভীষণ রকমের জোর জবস্তি করলি, তাই আমি এলাম। এই কথা যদি আমার বাড়ির অন্য কেউ জানতে পারে কিংবা আমার মায়ের কানে যায়, তাহলে আমাকে না আর আস্ত রাখবে না। ললিতার মুখ থেকে এই সমস্ত কথা শুনে বকুল আর চাঁপা নিজেদের মধ্যে চোখ চাওয়াচাবি করে হাসি ঠাট্টায় মেতে উঠল। চাঁপা ললিতার দিকে তাকিয়ে খানিকটা মুখ বিকৃত করে মৃদু হাসতে হাসতে বলল, হ্যাঁ বলল যা। বলি, মেয়ের ভয় দেখো, এত বড় মেয়ে হয়েছিস অথচ এখনো ভূতে ভয় পাস। এই কথা যদি অন্যান্য বন্ধু বান্ধবীরা জানতে পারে, তাহলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? তাই একদম বেশি কথা না বলে আমাদের সাথে চুপচাপ চল মামুন পুকুরের ধারে ওই মস্ত বট গাছের তলায়। আমরা গিয়ে কি সারা রাত থাকবো নাকি? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপর আবার চলে আসবো। তুই দেখবি আমাদের কারোর কিচ্ছুটি হবে না, কারণ ভূত বলে আসলে কিছুই নেই। যা রয়েছে তা হলো মানুষের মনের মধ্যে কেবলমাত্র মিথ্যা ভয়, যার বাস্তবে বিন্দুমাত্র কোনো মূল্য নেই। আর কিছুই বলতে পারল না ললিতা। মুখ বন্ধ করে সে চুপচাপ হাঁটতে থাকে চাঁপা আর বকুলের পিছন পিছন। কিন্তু তার মনের মধ্যে কে যেন কুডাক ডেকে ওঠে। তার বারে বারে মনে হয় ওরা যেটা করতে চলেছে সেটা কিন্তু খুব একটা ভালো কিছু হচ্ছে না। মৃদুস্বরে ললিতা ফের বলে ওঠে, এখনো কিন্তু সময় আছে, একটু ভালো করে ভেবে দেখ তোরা আমার কথা। আমার কেন জানি না মনে হচ্ছে ওখানে না যাওয়াটাই আমাদের পক্ষে ভালো। ওখানে গিয়ে যদি আমরা সত্যি কোনো বড়সড় বিপদে পড়ি, তাহলে তখন কি হবে আমাদের? আরে দূর, তুই একটু চুপ কর তো। আমরা যদি জানতাম যে ললিতা তুই এত ভীতু, তাহলে কখনোই তোকে এখানে আসার জন্য জোর করতাম না। পা চালিয়ে চল তো দেখি তাড়াতাড়ি। আমার যা তরই সইছে না রে মোটে। তোরা হয়তো এখন আমার কথা শুনলি না, কিন্তু পরবর্তীতে তোদের না আফসোস করতে হয় আমার এই সাবধান বাণী না শোনার জন্য। ললিতার কথায় চাঁপা কিংবা বকুল বিন্দুমাত্র কর্ণপাত না করে তারা নিজেদের মতোই হাঁটতে লাগলো বামুন পুকুরের সরু মেটো পায়ে হাঁটা রাস্তাটি ধরে। ইতিমধ্যে চারপাশ জুড়ে বেশ গাঢ়ভাবে নেমে এসেছে অন্ধকার। পুকুরের মধ্যিখান থেকে উঠে আসছে শিরশিরে বাতাস। একটা পাতলা কুয়াশার চাদর যেন ক্রমশ ঘিরে ধরেছে সমগ্র পুকুরের চতুর্দিক। ছোট ছোট গুল্ম লতা পাতার ভেতর থেকে একসাথে ডেকে উঠছে ঝিঁঝি পোকা আর কয়েকটা জোনাকি। তাদের ক্ষুদ্র আলোকে সম্বল করে উড়ে বেড়াচ্ছে আঁধারের মধ্যে এদিক ওদিক। হাঁটতে হাঁটতে ওরা তিনজন এসে এবার থমকে দাঁড়ায় একটা মস্ত বড় গাছের ঠিক নিচে। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড সেই গাছটা কেমন যেন একটা অতিলৌকিক আদিভৌতিক প্রাণীর মতন বীভৎস রূপ নিয়েছে। চাপা হাসতে হাসতে বলে ওঠে, তাহলে এই হলো সেই কনকপুরের বিখ্যাত ভৌতিক বেল গাছ, যার তলায় গ্রামের ছেলেরাও সন্ধ্যের অন্ধকারে আসতে ভয় পায়। তাদের হাঁটু রীতিমতো থরথর করে কাঁপে, অথচ আমরা স্ত্রী জাতি হয়েও আজ সেই কাজটাই করেছি, যেটা ছেলেরা করার বিন্দুমাত্র সাহস দেখায় না কখনো। ললিতা এবার বেশ ভয়ে ভয়ে বলল, আচ্ছা, বেশ বেশ ঠিক আছে, কিন্তু অনেক হয়েছে তোদের বীরত্ব দেখানো। এবার বরং ভালোই ভালোই ফিরে চল দেখি। তোরা কিন্তু বলেছিলিস বেলতলায় সন্ধ্যের পর আসবি,
এসেছিস লক্ষ্মীটি, তোরা এবার ফিরে চল কোনো বিপদ ঘটবার আগে। ললিতার কথা শুনে তাচ্ছিলের হাসি হাসে চাপা। তারপর বকুলের দিকে তাকিয়ে বলে, আরে দাঁড়া দাঁড়া, এই তো সবে শুরু, এখনো অনেক কিছু করার বাকি আছে আমাদের। আজ আমরা ভূত দেখে তবেই ছাড়বো। গ্রামের মানুষেরা যে বলে এখানে নাকি ভূতের বাস, তা কোথায় গেল সেই ভূত? বলে আমাদের থেকে পালিয়ে গেছে নাকি? দেখ, কাজটা কিন্তু তোরা মোটেও ভালো করছিস না। তেনাদের ডেরায় এসে তেনাদের নামে এত মজা করিস না, এত হাসাহাসি করিস না। এইসব তারা কিন্তু মোটেও সহ্য করবে না, এই আমি বলে দিলাম। চুপ কর দেখি, দেখ এবার আমি ঠিক কি করি। এই কথা বলে চাঁপা এবার নিজের মাথার বাঁধা চুল খুলে দিল। চুলের বাঁধন খোলা মাত্রই সেই সম্পূর্ণ এলোকসী হয়ে গেল। সে আরও বেশ কিছুটা এগিয়ে গেল গাছের গুড়ি লক্ষ্য করে। এমন সময় মস্ত বড় ঝাঁকড়া অন্ধকারে ডুবে থাকা গাছটার মাথার নরম কচি পাতাগুলো মর্মর শব্দে দুলে উঠল বিনা বাতাসে। সেখানে আঁধারের মধ্যে দপ করে জ্বলে উঠল দুটো লালচে ক্ষুদ্র আলোর বলয়, আর কালো মতন কি যেন একটা সবেগে ঝাঁপিয়ে পড়ল চাঁপার দেহ লক্ষ্য করে। একটা তীব্র আত্মচিৎকার বেরিয়ে এলো চাঁপার বুক ঠেলে। ততক্ষণে বকুল আর ললিতা প্রাণ বাঁচাতে দৌড় লাগিয়েছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। সকাল থেকেই আকাশ বেশ মেঘলা হয়েছিল, কিন্তু বেলা যে একটু বাড়লেই এমন ঝমঝম করে মুষলধারে বৃষ্টি শুরু হবে তার কে জানত। একেই বোধহয় বলে প্রকৃতির খামখেয়ালিপনা। এই আকাশ রৌদ্রে ঝলমল করে তো আবার এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। খোলা জানলার পাল্লার কাছে এসে দাঁড়ালাম আমি। অপলক দৃষ্টিতে একভাবে ঠায় তাকিয়ে রইলাম বাইরের পানে। প্রকৃতি জুড়ে শুরু হয়েছে প্রবল ধারায় বর্ষণ। চারপাশের দৃশ্যপট পুরোপুরিভাবে ঝাপসা হয়ে গেছে ইতিমধ্যে। মানুষ তো বহু দূরের কথা, রাস্তাঘাটের দূর দূরান্ত অবধি একটা কুকুর বিড়ালের পর্যন্ত দেখা পাওয়া যায় না। যে যার মতন আশ্রয় নিয়েছে নিজ নিজ স্থানে। জানলার পর্দা খানিকটা সরিয়ে আমি দাঁড়িয়েছিলাম সেখানে। আমার নজর গেল রাস্তার দিকে। দেখলাম ছাতা মাথায় দিয়ে কেউ একজন এগিয়ে আসছে এই দিক পানেই। আরও খানিকটা এগিয়ে এলে সেই আগন্তুকের মুখখানি দেখতে সক্ষম হলাম আমি। এই যে কিশোরী। বন্ধ দরজার আগলখানা খুলে রাখলাম আগে থেকেই, যাতে তার ভিতরে ঢুকতে কোনো অসুবিধে না হয়। কি হে ভাইয়া, এমন বৃষ্টি বাদলার দিনে বাড়িতে একাকি বসে কি করছো শুনি? দরজাখানাও তো দেখছি খুলে রেখেছো। তা ভালো ভালো, এতে অবশ্য আমারই ঢুকে আসার সুবিধা হলো। কি আর করব, এই বসে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি কোনো রকমে। হঠাৎ করে যে এমন বৃষ্টি শুরু হবে তা আর কে জানতো বলো তো। জানলার কাছে এসে দাঁড়াতেই দেখলাম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তুমি এগিয়ে আসছো আমারই বাড়ির দিকে। সেই কারণেই দরজাখানা খুলে রাখলাম। তা বলো, তোমার খবর সব ঠিকঠাক তো? হঠাৎ করে এখানে আসার কারণটা কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানতে পারো, তবে সেরকম কোনো গুরুতর কারণ নয়। আমি বাড়িতে একাই বসেছিলাম। তুমি তো জানোই, এই বৃষ্টি বাদলার ঠান্ডা আবহাওয়ায় কোনো কাজেই মন বসাতে ইচ্ছা করে না ঠিক করে। সে কারণেই ভাবলাম একটিবার তোমার কাছে এলে কেমন হয়। বেশ গল্প গুজব হাসি ঠাট্টা করে সময়টা কেটে যাবে সুন্দরভাবে। আর যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। সেই জন্যই আর এতটুকু দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম তোমার কাছে। কিশোরীর এই কথা শুনে আমি সৌজন্যমূলক কিছুটা হাসি হেসে উত্তর বললাম, হ্যাঁ ভাই, সে তুমি ভালোই করেছো। বসো, আমি বরং একটু দুজনের জন্য গরম গরম দু পেয়ালা চা করি। এমন বৃষ্টির দিনে গরম গরম চা হলে তো হাত বন্ধ হয় না, কি বলো? এটা এটা তুমি একেবারে হক কথা বলেছো ভাই। সত্যি এইরকম আবহাওয়ায় গরম চায়ের চুড়ি মেলা ভার। কিশোরী আরও নানান ধরনের কথাবার্তা বলতেই থাকলো। সেদিকে বিশেষ কর্ণপাত না করে আমি এবার আদা আর গোলমরিচ দিয়ে বেশ ভালো করে একটু চা বানালাম। তারপর এক পেয়ালা গরম চা কিশোরীর হাতে তুলে দিয়ে একটা নিলাম নিচে। চায়ের পেয়ালায় ঈষৎ ফোঁ দিয়ে তাতে লম্বা চুমুক বসালো কিশোরী। তৃপ্তিতে তার দুই চোখ বন্ধ হয়ে এলো।
সে আমার দিকে তাকিয়ে হাসি মাখা মুখে বলল, আহ সত্যি দুর্দান্ত বানিয়েছো চাখানা ভাই। থাক থাক ভাই, অযথা এত প্রশংসা না করলেও হবে। না হে, মোটেও অযথা প্রশংসা করছি না, সত্যি এই প্রশংসা তোমার প্রাপ্য। অতীব সুন্দর হয়েছে এই চায়ের স্বাদ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা কিশোরী, আমরা তো পুরোপুরি ফাঁকা ঘরেই বসে রয়েছি। এখন এইভাবে অযথা সময় নষ্ট না করে আমরা দুজন মিলে যদি ছাতা মাথায় করে একটিবার মটলের ঠাকুর মশাইয়ের বাড়িতে যাই তাহলে কেমন হবে বলো দেখি ব্যাপারটা। এতে আমাদের সময়টাও কেটে যাবে খুব সুন্দরভাবে, আর একটা নতুন গল্প শোনারও সুযোগ পাবো। কি বলো? এইটা তুমি একেবারে সঠিক কথা বলেছো ভাই। তাহলে আর বিলম্ব করে বিশেষ লাভ নেই, চলো দুজনে মিলে দুটি ছাতা মাথায় দিয়ে দুগ্গা দুগ্গা বলে বরং বেরিয়ে পড়ি। তবে হ্যাঁ, যাওয়ার পথে ওই 5 মাথার মোড়ের ওই ছোট্ট গুমটি মতো দোকান থেকে না ঠাকুরমশাইয়ের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে নিতে হবে অবশ্যই, মনে রেখো কিন্তু। তুমি তো জানোই যে এই সিগারেট ব্যতীত তিনি গল্প বলতে পারেন না একেবারে। গল্পের আসর যেন জমাটি হয়ে ওঠে না কিছুতেই তার কাছে। ওরে বাবা, সে আর বলতে, তা আমি বিলক্ষণ জানি। চলো ভাই চলো, এবার বরং ওই মটলেনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমি আর কিশোরী এবার বেরিয়ে এলাম বৃষ্টি ভেজা রাস্তায়। জমা জলের বুকে ছপছপ শব্দ তুলে ছাতা মাথায় আমরা এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। 5 মাথার মোড়ের কাছে এসে দাঁড়াতেই কিশোরী হনহনিয়ে এগিয়ে গেল ছোট্ট গুমটি মতো দোকানটার দিকে। তারপর এক প্যাকেট পাসিংশো সিগারেট নিয়ে সে ফিরে এলো আমার কাছে। আমরা দুজনে পুনরায় যাত্রা শুরু করলাম আবার। রাস্তাঘাট একেবারে ফাঁকা, শুনশান গোছেরই বলা যায়, কারণ এমন প্রাকৃতিক দুর্যোগে খুব একটা মানুষ বের হয়নি। তাছাড়া ছুটির দিন, তাই মানুষের কাজকর্মও বন্ধ। মটলেনে ঠাকুরমশাইয়ের গৃহের বন্ধ সদর দরজার সামনে আসতেই থমকে দাঁড়ালাম আমরা। কিশোরী দরজার কড়া ভালো করে নাড়িয়ে উচ্চকণ্ঠের সাথে বলল, ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? দয়া করে একটিবার দরজা খুলুন, আমি কিশোরী, আমরা এসেছি। কিশোরীর এমন উচ্চকণ্ঠের হাঁক ডাকে ঠাকুরমশাইয়ের কানে যাওয়া মাত্রই তিনি বেশ জোরালো গলায় ভেতর বাড়ি থেকে উত্তর দিলেন, আরে যাচ্ছি যাচ্ছি, একটুখানি অপেক্ষা করো তোমরা, যাচ্ছি। বেশিক্ষণ আমাদের সেখানে মোটেও ওরকম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো না। স্বল্প কিছুটা সময় অপেক্ষা করার পরেই আমরা দেখলাম বন্ধ সদরের দরজা দুই দিকে ফাঁক হয়ে যাচ্ছে ক্রমে। সদরের দরজা সম্পূর্ণ খোলা মাত্রই আমরা দেখলাম আমাদের সম্মুখভাগে হাসি মাখা মুখ নিয়ে দণ্ডায়মান স্বয়ং তারানাথ তান্ত্রিক। তিনি যে আমাদের দেখে অত্যন্ত খুশি হয়ে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ঠাকুরমশাইয়ের দুই চোখ ভীষণ রকমের উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি হাসতে হাসতে বললেন, আরে এসো এসো তোমরা, এবার ভেতরে ঢুকে এসো দেখি। বলি, আর কতক্ষণ বাইরের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকবে? যা বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এখন আর বৃষ্টি থামবে না। এভাবে বৃষ্টির মধ্যে একটানা মোটেও দাঁড়িয়ে থাকা উচিত নয়, নাহলে তোমাদের শরীর খারাপ হতে পারে। এসো এসো, ভেতরে চলে এসো। এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন ঠাকুরমশাই, এবার বরং ঘরের ভিতরে যাওয়া যাক। এই কথা বলে আমি আর কিশোরী এবার ধীরে ধীরে ঢুকে এলাম ঠাকুরমশাইয়ের গৃহের ভিতর। আমরা ভেতরে প্রবেশ করা মাত্রই তিনি সদর দরজায় ফের আগল তুলে দিলেন। ভিজে জুতো ও ছাতাখানা দাওয়ার এক কোণে নামিয়ে রেখে আমরা উঠে এলাম সোজা দাওয়ার ওপর। তারপর তক্তাপোষের ফাঁকা জায়গায় এসে বসলাম। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা এখানে বসে একটু জিরিয়ে নাও, আমি বরং চারিমাকে আমাদের তিনজনের জন্য একটু গরম গরম চা করতে বলি, কেমন? এই কথা বলে ঠাকুরমশাই এবার রন্ধনশালার দিকে মুখ করে হাঁক ছাড়লেন তার কন্যা চারির উদ্দেশ্যে। চারি, ও মা চারি, বাইরে বেরিয়ে একবার দেখে যা কারা এসেছেন, আয় আয় দেখে যা। পিতার কথা বাচ্চা মেয়েটার কর্ণগোচর হতেই সে ধীরে ধীরে বেরিয়ে এলো রন্ধনশালার ভিতর থেকে। তাহার হাতেও কপালে লেগে রয়েছে বেশ কিছুটা হলুদ বাটা। তাকে মাত্র এক ঝলক দেখলেই বোঝা যায় সে বর্তমানে রান্নার কাজে অত্যন্ত ব্যস্ত। আমাদের কাছে এগিয়ে এলো বাচ্চা মেয়েটা। তার মুখ জুড়ে খেলা করছে অদ্ভুত মোহময়ী হাসি। চারি আমাদের দিকে তাকিয়ে তার দুই হাত জড়ো করে বলল, নমস্কার কাকাবাবু, তা কেমন আছেন আপনারা? বেশ কয়েকদিন পর আপনাদের দেখে ভারী খুশি হলাম। হ্যাঁ চারিমা, আমরা বেশ ভালোই আছি। তা তুমি কেমন আছো বলো তো? আজ্ঞে কাকাবাবু, ঈশ্বরের অপরিসীম কৃপায় এবং আপনাদের আশীর্বাদে
আমিও বেশ ভালো রয়েছি। হেসে খেলে আনন্দের সাথে কেটে যাচ্ছে প্রত্যেকটা দিন। আপনারা বরং এখানেই একটু বসুন, আমি আপনাদের জন্য একটু চা আর জলখাবারের ব্যবস্থা করি। আহ চারি, আমাদেরকে নিয়ে অযথা এত ব্যতিব্যস্ত হয়ে পড়ার কিচ্ছু হয়নি। কিশোরীর কথা শুনে চারি লাজুক হেসে বলল, ওইসব নিয়ে আপনাদের এতটুকু ভাবতে হবে না কাকাবাবু। আমি একা হাতেই সবটা সুন্দরভাবে সামলে নিতে পারবো। আপনারা একটুখানি বসে নিজেদের মধ্যে গল্পগুজব করুন। আমি এক্ষুনি চা আর কিছু গরম তেলে ভাজা প্রস্তুত করে নিয়ে আসছি। এই কথা বলেই চারি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে এক প্রকার দৌড়ে চলে গেল রন্ধনশালার পানে। আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। সে আমার ইশারা বুঝতে সক্ষম হলো। কোমরের মধ্যে ধুতির সাথে গুজে রাখা 5 প্যাকেট বের করে সেটা সে বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই নিজের পছন্দের সিগারেটের প্যাকেটখানি দেখে অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন। তবে সেই আনন্দের এতটুকুও বহিঃপ্রকাশ করলেন না তিনি। কেবলমাত্র নিঃশব্দে কিশোরীর হাত থেকে সিগারেটের প্যাকেটখানি তুলে নিয়ে প্যাকেটের খাপ খুলে একটা সিগারেট বের করে তার ঠোঁটের ডগায় আলতো চেপে ধরলেন। তারপর তাতে অগ্নিসংযোগ করলেন। সিগারেটের মৃদু মৃদু ধোঁয়া ক্রমশ গ্রাস করল সব কিছু। সাদাটে ধোঁয়া ছড়িয়ে পড়ল সব দিকে। ঠাকুরমশাই বেশ তৃপ্তি করে সুখ টান দিতে শুরু করলেন। এবারে তিনি তামাক সেবনে যখন অত্যন্ত ব্যস্ত, ঠিক এমন সময় কিশোরী হঠাৎ করে বলে বসল, ঠাকুরমশাই, আজ কিন্তু আপনাকে বেশ জমজমাট একখানি গল্প বলে শোনাতে হবে আমাদের। আপনার মুখ থেকে শোনা এই সমস্ত আষাঢ়ে ভৌতিক গাল গল্প শুনতে নেহাত মন্দ লাগে না। আমি মনে মনে প্রমাদ করলাম, সত্যি এই ছেলেটার জীবনে কোনো বোধ বুদ্ধি হলো না। হঠাৎ হঠাৎ এমন দুমদাম সে একটা বেফাঁস কথা বলে ফেলে, যার কারণে সব কিছু প্রায় ভণ্ডুল হওয়ার উপক্রম হয়। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই ভয়ানক রকমের চটে গেলেন। তিনি রক্তবর্ণের ন্যায় লাল দুই চোখে তাকালেন আমাদের দিকে। তারপর হাতে ধরে থাকা সিগারেটখানি ছুঁড়ে ফেললেন মাঝ উঠোন বরাবর। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি দ্রুততার সাথে বললাম, ঠাকুরমশাই, আপনি দয়া করে ওর কথা কিছু মনে করবেন না তো। জানেনই তো কিশোরী বরাবর ওরকম স্বভাবেরই মানুষ। কিশোরী আমার কথায় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তার হাত চেপে ধরলাম। ফলে এসে চুপ হলো। কিশোরীর কথা আপনি ছাড়ুন তো ঠাকুরমশাই, আপনি বরং একটা বেশ ভালো জমজমাট ভৌতিক গল্প বলে শোনান দেখি। অনেকদিন হলো আপনার মুখ থেকে কোনো গল্প শুনি না। ঠাকুরমশাই এবার যেন কিছুটা শান্ত হলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি আজ অবধি তোমাদের যা যা ঘটনার কথা বলেছি তার একটিও বানিয়ে কিংবা মিথ্যা আমি বলিনি। সেই সকল প্রত্যেকটি ঘটনা অতীতের কোনো না কোনো সময় ঘটেছিল অবশ্যই, যার সাক্ষী রয়েছি শুধু আমি, কেবলমাত্র আমি। এবার তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে এক্ষেত্রে আমার কিছুই করার নেই। না না ঠাকুরমশাই, আপনি আমার কথা একটু বিশ্বাস করুন। আমি বা কিশোরী আমরা কেউই যে আপনার বলা প্রত্যেকটা ঘটনার কথা পুরোপুরিভাবে অবিশ্বাস করি তেমনটা কিন্তু মোটেও নয়। কিশোরী আপনার সাথে রসিকতা করার খাতিরে কিংবা ওই বলা ভালো আপনাকে বৃথা রাগে তোলার জন্যই সে দুমদাম ওরকম দু একটা কথা বলে, ওই কেবলমাত্র মজা নেওয়ার জন্যই। ঠাকুরমশাই, কিশোরীর ভুল আপনি দয়া করে মার্জনা করুন। একখানা বেশ ভালো ভৌতিক গল্প বলে শোনান দেখি তো। এমন আবহাওয়ায় সাথে গা ছমছমে ভূতের গল্প, উফ, একেবারে জমে যাবে। ভূতের গল্প শুনবে তোমরা? আচ্ছা, বেশ বেশ, আজ আমি তোমাদের বেশ ভয়ের একখানা গল্প বলে শোনাব। আমি তোমাদের যে কাহিনী কথা বলতে চলেছি তা আজ থেকে প্রায় অনেক বছর আগেকার কথা। এই ঘটনাটা ঘটেছিল আমার একেবারে জীবনের প্রথম পর্যায়ে। অবশ্য তখন মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দর্শন আমি পেয়ে গিয়েছিলাম। সেবার ঘরের দাওয়ায় বসে বসে আমি একখানা বেশ শক্তিশালী রক্ষা কবচ তৈরি করছি। ঠিক এমন সময় দুপুরবেলায় দেখলাম খোলা সদরের দরজার ফাঁক হতে মুখ বের করে ভেতরের পানে উকি ঝুঁকি মারছেন এক মধ্যবয়সের ভদ্রলোক। তিনি হয়তো বিনা অনুমতিতে ভিতরে ঢুকে আসতে খানিক ইতস্তত বোধ করছেন। আমার চোখে তার চোখ পড়তেই তিনি এবার চৌখাট গোড়ায় এসে দাঁড়ালেন। তারপর নিজের 2 হাত জড়ো করলেন। আমি এবার এগিয়ে গেলাম সদরের দিকে। ভদ্রলোকের পোশাক পরিচ্ছদ দেখে আমার মনে হলো
তিনি বেশ সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ। ভদ্রলোক নমস্কারের ভঙ্গিতে তার 2 হাত জোড় করে বললেন, আগে নমস্কার। এটাই কি শ্রী তারানাথ চক্রবর্তীর বাড়ি? ভদ্রলোকের কথা শুনে আমি উপর নিচে সামান্য মাথা নাড়ালাম সম্মতিসূচকভাবে। দেখলাম তার মুখ খানিকটা যেন উজ্জ্বল হয়ে উঠল। আমি এবার নমস্কারের ভঙ্গিতে 2 হাত জোড় করে প্রতি নমস্কার জানিয়ে সৌজন্যের হাসি হেসে বললাম, হ্যাঁ নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী ওরফে তারানাথ তান্ত্রিক। আপনার পরিচয়টা কি জানতে পারি? আমার মুখ থেকে আমার পরিচয় শোনা মাত্রই এবার সেই মধ্যবয়স্ক মানুষটি নত হয়ে আমার পায়ের ধুলো মাথায় নিতেই যাচ্ছিলেন। আমি কিন্তু সেই কার্য হতে তাকে বাধা দিয়ে বললাম, ছি ছি ছি, আপনি কি করছেন? আপনি আমার থেকে বয়সে অনেক বড়। আপনি দয়া করে আমার পা স্পর্শ করবেন না, এতে যে আমার মহা পাপ লাগবে। তা বললে কি আর হয় ঠাকুরমশাই? আপনি হলেন গিয়ে ব্রাহ্মণ মানুষ, তার উপর একজন তন্ত্রসাধক। 5 জনের মুখে আপনার নামে অনেক সুখ্যাতি শুনেছি। আপনি মানুষ নন, সাক্ষাৎ দেবতা। বিপদগ্রস্ত মানুষের বিপদ থেকে উদ্ধার করাই আপনার কাজ। আমি যদি আপনার এত নিকটে এসেও আপনার চরণধুলি মাথায় নিতে না পারি, তাহলে যে নিজেকে বড় হতভাগ্য বলে মনে করব। তাছাড়া আমার যে তাহলে ভীষণ পাপ হবে, আমি যে নরকের কীটে পরিণত হব আগামী জন্মে। আপনি কি সেটা চান ঠাকুরমশাই? ভদ্রলোকের এই কথার উপর আমার যে আর কোনো কথাই বলা চলে না, তাই এক প্রকার বাধ্য হয়েই চুপচাপ দাঁড়িয়ে থাকতে হলো আমায়। তিনি আমার পায়ের ধুলো মাথায় নিলে আমি হাসতে হাসতে বললাম, পায়ের ধুলো মাথায় নিয়ে তবেই ছাড়লেন? সত্যি বেশ গুছিয়ে কথা বলতে পারেন মশাই। তা আপনার নামখানি যদি জানতে পারতাম তাহলে বড় ভালো লাগতো। ভদ্রলোক এবার লজ্জায় নিজের জিভ কেটে বললেন, ছি ছি ছি, দেখেছেন কাণ্ডখানা? এতক্ষণ ধরে আপনার সাথে এত কথা বলছি, অথচ কথায় কথায় নিজের পরিচয় দিতেই ভুলে গেছি। আমার নাম গণপতি মুখার্জি। আমি সেই বহু দূরের কনকপুর গ্রাম থেকে এসেছি। ঠাকুরমশাই, আমাদের গ্রামের একটা বাচ্চা মেয়ে বড় বিপদে পড়েছে। সেই কারণেই আপনার নিকটে ছুটে আসতে হয়েছে আমায়। আসলে আগে থেকেই আমি আপনার ব্যাপারে অনেক কিছু জানতাম, আর আপনার বাড়ির ঠিকানাও জানা ছিল আমার। সেই কারণেই আমি মেয়েটির বাবা মাকে একটু ভরসা দিয়ে বলেছি যে আমি আপনাকে নিয়ে তবেই ফিরব। আচ্ছা আচ্ছা, সেসব কথা তো না হয় বুঝলাম গণপতি মশাই, কিন্তু আসলে ঘটনাখানা কি ঘটেছে তাই তো বললেন না। তবে সবার আগে আপনি আমাদের বাড়ির ভিতরে ঢুকে আসুন দেখি। এইভাবে সদরের সামনে দাঁড়িয়ে থেকে কথা বলার কোনো মানেই হয় না। আসুন আসুন গণপতি মশাই, আপনি ঘরের ভেতরে ঢুকে আসুন। আমি বরং আপনার জন্য একটু জল বাতাসের ব্যবস্থা করি। ঠাকুরমশাই, আমাকে নিয়ে অযথা এত ব্যতিব্যস্ত হয়ে পড়বেন না দয়া করে। জল বাতাসার কোনো প্রয়োজন নেই, আমি এই বেশ দিব্য আছি। এতে ব্যতিব্যস্ত হয়ে পড়ার মতো কিছু নেই গণপতি মশাই। আমি গরিব মানুষ, জল বাতাসা ছাড়া আর কী বা দিতে পারি আপনাকে। আসুন আসুন দেখি, ভেতরে ঢুকে আসুন। আমার কথায় এবার ভেতরে ঢুকে এলেন গণপতি মশাই। দাওয়ায় একখানা চাটাই বিছিয়ে দিলাম আমি, তার উপরে তিনি এসে বসলেন। ঘরের ভিতর থেকে একটি ছোট থালায় করে এনে দিলাম কয়েকটা বাতাসা আর কিছুটা ঠান্ডা জল। 2টো বাতাসা মুখে ভরে তিনি বেশ ঢকঢক করে অনেকটা জল খেলেন। আমি তার মুখোমুখি গিয়ে বসলাম, তারপর শান্ত স্বরে জিজ্ঞাসা করলাম, নিন গণপতি মশাই, এবার বলতে শুরু করুন ঠিক কী ঘটেছে সেই মেয়েটির সাথে। যা জানেন, যেটুকু জানেন, তার সবটুকু খোলসা করে আমাকে বলুন তো। দেখুন ঠাকুরমশাই, আসলে কি ঘটেছে তা আমরা কেউই বুঝে উঠতে পারছি না। তবে কিছু একটা যে ঘটেছে তা বিলক্ষণ আন্দাজ করতে পারছি। ওই বাচ্চা মেয়েটার নাম চাপা। প্রতিদিনের মতোই সে কয়েকদিন আগে গিয়েছিল খেলতে। আমাদের গ্রামের মধ্যেখানে একটা মস্ত বড় খেলার মাঠ রয়েছে। ছোট ছোট গ্রামের ছেলেমেয়েরা মূলত সেখানেই খেলতে যায়। সেদিন চাপা খেলার পর বাড়ি ফিরে আসা থেকে ওর পরিবার লক্ষ্য করে যে মেয়েটার মধ্যে অদ্ভুত কিছু কিছু পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনগুলো মোটেই স্বাভাবিক বা তুচ্ছ কোনো পরিবর্তন নয়। বিষয়খানা
আসলে ঠিক কী ঘটেছে তা জানার জন্য চাপার মা বাবা ছুটে যায় তার দুই ঘনিষ্ঠ বান্ধবী বকুল আর ললিতার কাছে। কিন্তু ওদের বাড়ি গিয়ে জানা যায় যে তাদের নাকি ধুম জ্বর এসছে। আজ 2-3 দিন হয়ে গেল ঠাকুরমশাই, ওই মেয়ে দুটোর জ্বর এতটুকু নামেনি। অনেক ডাক্তার বদ্যি দেখানোর পরেও কিছুতেই জ্বর নামছে না। আর ওদের পরিবারের লোকজন বলছে বকুল আর ললিতা যেন জ্বরের ঘোরে কী সব ভুলভাল বকছে, আর মাত্রাতিরিক্ত ভয়ে থরথর করে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। চাপার অবস্থা একেবারে শোচনীয়। আমি ঠিক বলে বোঝাতে পারবো না আপনাকে যে বর্তমানে তার পরিস্থিতি ঠিক কী রকম। আপনি সেখানে গেলেই দেখতে পাবেন চাপাকে, আর তাকে পর্যবেক্ষণ করলে বুঝবেন যে চাপা যা যা কাণ্ড করছে সেগুলো আসলে কোনো একটা ছোট বাচ্চা মেয়ের পক্ষে করা কখনো সম্ভবই না। আচ্ছা গণপতি মশাই, আপনার কি মনে হয় যে এর সাথে কোনো ভৌতিক বিষয় জড়িত রয়েছে? শুধুমাত্র আমার একার নয় ঠাকুরমশাই, আমাদের গ্রামের প্রায় প্রত্যেকেই চাপাকে দেখে বলছে সে কথা। আপনি যদি আমার সাথে একটিবার আমাদের গ্রাম কনকপুরে যেতেন তাহলে সত্যিই বড় উপকৃত হতাম। এই যাত্রায় হয়তো মেয়েটা প্রাণে বেঁচে যেত। ঠাকুরমশাই, বাপ মায়ের একমাত্র মেয়ে এসে চাপা ছাড়া ওদের আর কেউ নেই। আপনি আমার সাথে একটিবার চলুন দয়া করে। এইভাবে বলবেন না আপনি, দয়া করে এইভাবে বলবেন না। বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে পরিত্রাণ দেওয়াই যে আমার মূল কর্তব্য, আমার মূল কাজ। আমি অবশ্যই যাব আপনার সাথে কনকপুর গ্রামে। গোটা বিষয়টা একটিবার ভালো করে প্রত্যক্ষ করতে হবে আমায়। তবে আপনি এখানেই একটু বসুন, আমি স্বল্প কিছুটা সময়ের মধ্যেই প্রস্তুত হয়ে আসছি। তারপর একসাথে দুজনে মিলে বরং রওনা দেব আপনাদের গ্রামের উদ্দেশ্যে। বসুন। আমি যেতে রাজি হয়েছি দেখে অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন গণপতি মশাই। বেশিক্ষণ আমি তাকে সেইভাবে অপেক্ষা করালাম না। মাত্র ওই স্বল্প কিছুটা সময়ের মধ্যেই টুকিটাকি নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ওই ঝোলায় ভরে আমি বেরিয়ে এলাম বাইরে। তারপর আমি আর গণপতি মশাই মিলে গরুর গাড়িতে উঠে রওনা দিলাম কনকপুর গাঁয়ের উদ্দেশ্যে। আমাদের গরুর গাড়ি হেলে দুলে ধীর গতিতে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। তবে আমাদের গ্রাম থেকে সেই গাঁয়ের দূরত্ব ছিল বেশ অনেকটাই। তাই কনকপুর পৌঁছতে পৌঁছতেই সন্ধ্যার গাঢ় অন্ধকার ঘনিয়ে এলো। আসুন ঠাকুরমশাই, সেই মেয়েটি অর্থাৎ চাপার বাড়ি চলে এসেছে। আপনি নামুন ধীরে ধীরে। আমি আর গণপতি মশাই এবার ধীরে ধীরে নেমে এলাম গরুর গাড়ি থেকে। চারিদিকে বেশ ঘুটঘুটে অন্ধকার। গুল্ম পাতার ভেতর থেকে একটানা ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। গণপতি মশাইয়ের দেখানো পথ ধরে এগিয়ে যেতে লাগলাম আমি। কিছুটা হাঁটার পরই এসে উপস্থিত হলাম একটি 2 কুঠুরি বাড়িতে। সেই বাড়ির ভিতর প্রবেশ করার সাথে সাথেই গণপতি মশাই বাড়ির গৃহস্বামীর উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে হাঁক ছেড়ে বললেন, কহিয়ে যতীন, আরে ও যতীন, বেরিয়ে এসো বাড়ির থেকে। দেখো আমি সঙ্গে করে কাকে নিয়ে এসছি। গণপতি মশাইয়ের কথায় গৃহের দরজা খুলে এবার বেরিয়ে এলো চাঁপার বাবা অর্থাৎ যতীন। যতীনের পিছন পিছন এলো তার স্ত্রী স্বর্ণপ্রভা। যতীন এবং স্বর্ণপ্রভা আমাকে দেখে আমার পায়ের ধুলো মাথায় নিল তৎক্ষণাৎ। আমি দেখলাম স্বর্ণপ্রভার 2 চোখ রাতের অন্ধকারের মধ্যেও কেমন যেন চিকচিক করছে। গণপতি মশাই আমার পরিচয় দিয়ে বললেন, যতীন, এই হলো সেই তারানাথ চক্রবর্তী, মানে তারানাথ তান্ত্রিক। সকালে যার কথা তোমাদের বলেছিলাম। তোমাদের অনেক সৌভাগ্য যে ইনি তোমাদের ভিটেতে নিজের পায়ের ধুলো দিয়েছেন, আর কোনো চিন্তা নেই। চক্রবর্তী মশাই যখন একবার তোমাদের গৃহে এসে উপস্থিত, তখন নিশ্চয়ই তোমার মেয়ে পুনরায় সুস্থ হয়ে উঠবে, এই বিশ্বাস আমার আছে। যতীন এবার আমার দিকে তাকিয়ে বলল, সে কথাই বলুন কাকাবাবু, তাই যেন হয়। আগে আগে নমস্কার ঠাকুরমশাই। আমি যতীন, চাপার বাবা। আর এই হলো আমার স্ত্রী স্বর্ণপ্রভা। ওই একটিমাত্র মেয়ে আমাদের। আপনি আপনি বিশ্বাস করুন, কোনো কালে মেয়েটার কোনো সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ করে গত 2-3 দিন আগে যে ঠিক কী ঘটল তা আমরা কেউই জানি না।
চোখের সামনে যেন পুরোপুরিভাবে বদলে গেল আমাদের মেয়েটা। স্বর্ণপ্রভা এবার মাথার ঘোমটা ভালো করে টেনে নিল, তারপর আমার কাছে এগিয়ে এসে বলল, আসুন ঠাকুরমশাই, আসুন, আপনি ভিতরে এসে বসুন। কাকাবাবু, আপনিও এখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনিও ঠাকুরমশাইয়ের সাথে আসুন। দাওয়ায় এসে একটুখানি বসুন, আমি বরং আপনাদের জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করি। অনেকটা পথ এসেছেন, আপনাদের নিশ্চয়ই খিদে পেয়েছে, পিপাসাও পেয়েছে হয়তো। আমি তড়িঘড়ি অতি দ্রুততার সাথে উত্তরে বললাম, না না মা, তোমাকে এত ব্যতিব্যস্ত হতে হবে না। ব্যস্ত হয়ে পড়ার মতো কিছুই নেই। আমরা কেউই এখন জল খাবার কিছু খাবো না, তবে এক ঘটি জল আমাকে এনে দিতে পারো। খিদে পায়নি, কিন্তু পিপাসা পেয়েছে বড্ড। আমরা এবার সকলে মিলে দাওয়ায় গিয়ে বসলাম। স্বর্ণপ্রভা এক ঘটি ঠান্ডা জল এনে দিল আমার হাতে। ঢক ঢক করে কিছুটা জল পান করলাম আমি। আচ্ছা যতীন, আমি একটিবার তোমার মেয়ে চাঁপাকে দেখতে চাই। তাকে ভালোভাবে পর্যবেক্ষণ না করলে আমি কিছুই বুঝে উঠতে পারবো না সঠিকভাবে। তা সে এখন কোথায় রয়েছে? এই তো ঠাকুরমশাই, পাশের কক্ষেই আমার মেয়েটা ঘুমোচ্ছে। আপনি আসুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি আপনাকে তার কাছে। স্বর্ণপ্রভা, তুমি একখানি লণ্ঠন এনে দাও দেখি। যতীনের কথায় স্বর্ণপ্রভা এবার একখানি ছোট্ট লণ্ঠন এনে রাখল আমাদের সামনে। লণ্ঠনখানি হাতে তুলে নিয়ে যতীন পাশের বন্ধ ঘরটির দরজার আগুল খুলল। পিছু পিছু আমিও প্রবেশ করলাম সেই কক্ষের ভেতরে। ঘরের দরজা খোলা মাত্রই একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এসে ঠেকল। গন্ধটা আমার খুব পরিচিত, কিন্তু সেই মুহূর্তে আমি কিছুতেই মনে করে উঠতে পারলাম না যে এই গন্ধ আসলে ঠিক কিসের। গোটা ঘর একেবারে ঘুটঘুটে অন্ধকার। সামান্য এক টিমটিমে লণ্ঠনের ক্ষুদ্র আলোকশিখা এই বিশাল কক্ষের কুৎসিত আঁধার মোচনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে পড়েছে। ঘরের ভিতর প্রবেশ করে ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম বিছানার দিকে। অন্ধকারের মধ্যে ততক্ষণে চোখ সয়ে গেছে পুরোপুরিভাবে। টিমটিমে লণ্ঠনের সামান্য মৃদু আলোয় এবার দেখলাম বিছানার মধ্যে শায়িত এক ছোট্ট শিশু কন্যাকে। মেয়েটির মাথায় হাত রাখতেই আমার সর্ব অঙ্গ জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। এক মুহূর্ত দেরি না করে আমি সেই হাতটা সরিয়ে নিলাম। এ লক্ষণ আমার বুঝতে অসুবিধা হলো না এতটুকু। আমি বেশ উপলব্ধি করলাম যে এই মেয়েটির মধ্যে এমন কোনো এক অপশক্তি আশ্রয় নিয়েছে যার কারণে তার শরীর তার নিয়ন্ত্রণে নেই। সেই কারণেই আমার এই অনুভূতি হলো। ঘর থেকে এবার আমি বাইরে বেরিয়ে এলাম। যা দেখার আমার তা তো দেখা হয়েই গেছে ততক্ষণে। যতীন কক্ষের বাইরে বেরিয়ে এসেই পুনরায় দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। একটানা এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। গায়ের চাদরখানা আরও ভালোভাবে জড়িয়ে নিলাম। কনকনে শীতল বাতাসে আমাদের গোটা গায়ে যেন কাঁটা ধরে গেল। ঠাকুরমশাই বেশ উসখুস করে আমাদের দিকে তাকিয়ে বললেন, বলছি তোমরা একটু বসো, হ্যাঁ, আমি একটুখানি পাশের ঘর থেকে আসছি। মাত্র স্বল্প সময়ের মধ্যেই ফিরে আসছি, তোমরা বসো একটুখানি। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার হনহনিয়ে প্রবেশ করলেন সোজা কক্ষের ভিতর। আমি আর কিশোরী একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলাম। কিশোরী আমার চোখের ইশারা বুঝতে সক্ষম হলো। সে কোমর থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একখানা নিল নিজে, আর একটা দিল আমায়। তারানাথতান্ত্রিক বয়সে প্রবীণ মানুষ, আমরা তাকে সম্মান জানানোর জন্য তার সামনে কোনোদিনও ধূমপান করি না, কিন্তু তিনি যখন একবার গড়গড়া শাস্তে ভেতরে ঢুকেছেন তখন আর বেশ কিছুটা সময় এদিকে আসবেন না। এই কথা নিশ্চয়তার সাথে জেনে আমরাও দুই বন্ধু ধূমপানে একটু মনোনিবেশ করলাম। সিগারেটে আগুন ধরিয়ে তৃপ্তির সাথে সুখ টান দিতে থাকলাম আমরা। শীতের মিঠে ঝলমলে রোদ দাওয়ার সামনের উঠোনে এসে পড়েছে। চারি কয়েকটা আচারের বয়াম এনে রাখলো সেই রোদের মধ্যে। আমাদের ধূমপান শেষ হলে অবশিষ্ট ফিল্টারটুকু আমরা ছুঁড়ে ফেললাম মাঝ উঠোন বরাবর। আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরেই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে ঠাকুরমশাই এসে উপস্থিত হলেন আমাদের সামনে। তক্তাপোশের ওপর আরাম করে বসলেন।
গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে হুড়ুক হুড়ুক শব্দে টান দিতে লাগলেন তিনি। কিশোরীটা চিরকালই বড্ড অধৈর্য প্রকৃতির মানুষ। ধৈর্য নামক বস্তুটি ঈশ্বর বুঝি তার শরীরে এতটুকুও দেননি। তাই সে বালক সুলভ ভঙ্গিমায় অনুরোধের সুরে ঠাকুরমশাইয়ের দিকে মিটিমিটি চোখে তাকিয়ে বলল, ঠাকুরমশাই এবার বলুন তারপর ঠিক কি হলো? গড়গড়ার নলে লম্বা একটা টান দিয়ে ঠাকুরমশাই তাকালেন আমাদের দিকে, তারপর বললেন, আরও বেশ কিছুটা সময় আমাদের সাথে যতীনের গৃহে বসে তারপর এক সময় চলে গেলেন গণপতি মশাই তার নিজের বাড়ির উদ্দেশ্যে। আমার শত আপত্তি সত্ত্বেও স্বর্ণপ্রভা আমাকে নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ল। রাতের বেলায় যৎসামান্য দুটো আহার মুখে তুলে আমি বাইরের খোলা জায়গায় এসে একটু বসলাম। গৃহস্থের ঘরের চেয়ে আমার বাইরের ফাঁকা জায়গা, যাই হোক, বনেদি বাড়ির নরম দামি বিছানার চেয়ে আমার কাছে ভালো লাগে মাটির বুকে গজিয়ে ওঠা কচি ঘাসের আস্তরণ। এইসব ছোট ছোট তুচ্ছ জিনিসের মধ্যে একটা আলাদাই সুখ আছে। সেই সুখ অবশ্য সব মানুষ উপভোগ করতে পারে না। তোমাদের মতো সংসারী মানুষের মন সেই সব তুচ্ছ বিষয়ের মধ্যে কোনোদিনই সুখের সন্ধান পাবে না। বাদ দাও সেসব কথা। তো যা বলছিলাম, স্বর্ণপ্রভা আর যতীন তাদের মেয়ের কাছে শুয়ে পড়ল, আর পাশের অপর ফাঁকা ঘরটি তারা আমাকে শোয়ার জন্য ছেড়ে দিল। বাইরে বেশ অনেকটা সময় বসে রইলাম আমি। আকাশের দিকে মুখ করে তাকিয়ে রইলাম অপলক ভাবে। আকাশ সেদিন ছিল পুরোপুরিভাবে মেঘ মুক্ত। বৃহৎ চাঁদ উঠেছিল ঠিক আকাশের মধ্যিখানে। বাঁশঝাড়ের ফাঁক থেকে দেখা যাচ্ছিল সেই গোলাকার চাঁদের বিচিত্র রূপ। শিরশিরে হাওয়াটা গায়ে কাঁটা দিচ্ছিল। দূরের শ্মশান ভূমি থেকে শুনতে পাচ্ছিলাম একদল সাপদের রক্ত জল করা হুঙ্কার ধ্বনি। আচমকা ঠিক এমন সময় আমার কানে এলো স্বর্ণপ্রভার বিকট চিৎকার। স্বর্ণপ্রভার চিৎকার শুনে আমি দৌড়ে গেলাম সেদিকে। দেখলাম ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে স্বর্ণপ্রভা আর যতীন। মাত্রা অতিরিক্ত ভয়ে তারা উভয়ের রীতিমতো ঠকঠক করে কাঁপছে। তাদের কপালে জন্ম নিয়েছে ফোঁটা ফোঁটা ঘামের বিন্দু। আমি তাদের কাছে এগিয়ে গিয়ে বললাম, কি কি হয়েছে কি যতীন? হঠাৎ করে এমন ধারা চিৎকার করে উঠলে কেন তোমরা? কোনো ভয়ানক কিছু দেখে ভীষণ রকমের ভয় পেয়েছো বলে মনে হচ্ছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি একটিবার ঘরের ভেতরে ঢুকে দেখুন কি ঘটেছে। যতীন আর স্বর্ণপ্রভা এবার বেশ কিছুটা সরে দাঁড়ালো। যেই ঘরে তারা শুয়েছিল সে ঘরের দরজা বর্তমানে হাট করে খোলা। অত্যন্ত ধীর পায়ে আমি ঘরে ঢুকলাম, আর ঘরে ঢোকা মাত্রই একটা অপরিচিত গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। শোবার সময় ঘরের এক কোণে ওরা জ্বালিয়েছিল একটা মাটির প্রদীপ। তেলের অভাবে সেটি এখন নিভে গেছে পুরোপুরিভাবে, তাই সম্পূর্ণ ঘরটা তলিয়ে গেছে অতল অন্ধকারে। অন্ধকারে চোখ শুয়ে গিয়েছিল আমার, আর তাতেই আমি দেখলাম সম্পূর্ণ ঘর ফাঁকা। বিছানার মধ্যে তাদের মেয়ে চাঁপা বর্তমানে আর শুয়ে নেই। এদিক ওদিক ভালোভাবে দৃষ্টি দিয়ে গোটা ঘরটাকে পর্যবেক্ষণ করার পরেও কিছুই নজরে পড়ল না আমার। আমি কিছুতেই বুঝতে পারলাম না যে হঠাৎ করে মেয়েটা তবে গেল কোথায়, আর যতীন কিংবা স্বর্ণপ্রভা কি এমন জিনিস দেখলো যার জন্য তারা এতটা ভীত হয়ে পড়ল। এইসব 7-5 চিন্তা করতে করতে ঘর থেকে আমি বেরিয়ে আসতেই যাব, ঠিক এমন সময় টপ টপ করে কিসের জন্য একটা শব্দ কানে এলো। অনেক উঁচু থেকে তরল কোনো জিনিস পড়লে ঠিক এরূপ আওয়াজ নির্গত হয়। আমি এবার তাকালাম ঊর্ধ্বপানে, আর অন্ধকারের মধ্যে যা দেখলাম তাতে আমার বুকটা ধড়াস করে লাফিয়ে উঠল। কারণ অন্ধকারের মধ্যে সাক্ষাৎ এক ভয়ানক বিভীষিকা আমি দেখলাম নিজের চোখে। নেহাত আমি তারানাথ তান্ত্রিক, তাই
না হলে আমার জায়গায় যদি অন্য কেউ হতো, এই তোমাদের মতো কেউ, সাধারণ মানুষ, তাহলে নির্ঘাত তার অবস্থা যতীন কিংবা ওই স্বর্ণপ্রভার মতোই হতো। সে ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। এতদূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। কিশোরীটা চিরকালই বড় অধৈর্য প্রকৃতির মানুষ। ধৈর্য নামক জিনিসটা ঈশ্বর বুঝিয়ে এতটুকুও তার মধ্যে দেননি। অধিক কৌতূহলের সাথে কিশোরী ধৈর্যচ্যুত হয়ে বলল, কেন কেন ঠাকুরমশাই? ওই ঘরের ভিতরে কি এমন দেখলেন যার কারণে আপনার এই রকম অবস্থা হলো? দেখলাম উল্টো হয়ে ঝুলছে যতীনের মেয়ে চাঁপা। সে তার কি ভয়ানক বিভৎস রূপ! মাথার সমস্ত চুল এলোমেলো হয়ে নেমে এসেছে নিচের দিকে। সব থেকে ভয়ানক বিচিত্র হলো তার দুই চোখ। ওই চোখ যেন দুটি মানুষের চোখ নয়, তা মানুষের হতেই পারে না। রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে হিংস্র পশুর চোখ যেমন উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক সেই রূপ জ্বলছে তার চোখ। মেয়েটার মুখ থেকে বেরিয়ে এসেছে ছোট ছোট অসংখ্য অগণিত দাঁত। ঠোঁট বেয়ে টপ টপ শব্দে গড়িয়ে পড়ছে লালা রস। তার হাতে ও পায়ে বৃহৎ আকারের ধারালো নখর উপস্থিত। এক হাতে করে সে ক্রমাগত আঁচড় কেটে চলেছে কাঠের উপর, আর তার ফলেই একটা খসখসে ঘর্ষণজনিত আওয়াজের সৃষ্টি হচ্ছে। আমার বুক ঠেলে একটা আর্তনাদ বেরিয়ে এলো। স্বর্ণপ্রভা ঘরে ঢুকে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুরমশাই দেখছেন তো আমার মেয়েটার কি অবস্থা হয়েছে। আপনি দয়া করে আমার মেয়েটাকে বাঁচান ঠাকুরমশাই, মেয়েটাকে রক্ষা করুন আপনি। আমরা মেয়েটাকে সাথে নিয়ে ঘুমোচ্ছিলাম, কিন্তু আচমকা আমার ঘুমটা ভেঙে যেতে দেখলাম বিছানার মধ্যে চাপা নেই। একটা মৃদু গর্জন আমার কানে এলো, আর উপর দিকে তাকাতেই দেখলাম এই বিভৎস দৃশ্য। তোমরা কোনো চিন্তা করো না স্বর্ণপ্রভা, আমি দেখছি কতদূর কি করা যায়। স্বর্ণপ্রভাকে আশ্বস্ত করে আমি আরও বেশ কিছুটা এগিয়ে গেলাম ঘরের মাঝ বরাবর। সেই মেয়ে চাঁপা এবার আমাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল দ্রুততার সাথে। আমি সরে গেলাম সেই স্থান থেকে। বড় সড় বাদুড়ের মতো মেয়েটা লাফিয়ে পড়ল নিচের মেঝেতে। একটা বিকট চিৎকার করে উঠল সে। আমি এবার মেঝে থেকে কিছুটা ধুলো নিয়ে বিড়বিড় করে দু চোখ বন্ধ করে এক মন্ত্র পড়তে শুরু করলাম। তারপর মন্ত্র পাঠ সমাপ্ত হলে হাতের মুঠোয় রাখা সেই ধুলো ফুঁ দিয়ে বাতাসে উড়িয়ে দিলাম। মন্ত্রপুত ধুলো বাতাসে মিশে যাওয়ার সাথে সাথেই চাপা বিকট চিৎকার করে উঠল। তার সেই অস্বাভাবিক চিৎকার প্রতিধ্বনিত হলো গোটা ঘরের অভ্যন্তর জুড়ে। ধীরে ধীরে সংজ্ঞা হারিয়ে নিচের মেঝেতে লুটিয়ে পড়ল মেয়েটা। আমি এবার বাইরে বেরিয়ে এসে যতীনের উদ্দেশ্যে বললাম, তোমরা মেয়েটার প্রতি একটু খেয়াল রেখো কেমন? আমি একবার গৃহের বাইরে যাচ্ছি। আমার কথা শুনে অত্যন্ত ঘাবড়ে গেল যতীন এবং স্বর্ণপ্রভা দুজনেই। থমথমে সুরে, কাঁপা কাঁপা গলায়, কাটা কাটা ভাবে যতীন বলল, সে কি ঠাকুরমশাই, এ আপনি কি বলছেন? এত রাতে বাড়ির বাইরে বের হবেন? আপনার যদি কোনো বিপদ আপদ ঘটে তখন তাহলে কি হবে? আমাকে নিয়ে অযথা এত চিন্তিত হয়ে পড়ো না তোমরা। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর। তাছাড়াও কালভৈরব এবং মধুসুন্দরী দেবী তো আছেন। তারা সব সময় নানান বিপদ থেকে আমাকে রক্ষা করেন। এবারেও আশা করি তার ব্যতিক্রম হবে না। সুতরাং আমার কোনো বিপদ ঘটার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, তাই নিশ্চিন্ত থাকতে পারো তোমরা। যতীনের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি এবার বেরিয়ে এলাম তাদের গৃহ থেকে। চারপাশ অমাবস্যার রাতের মতো ঘুটঘুটে অন্ধকার। কেবলমাত্র কয়েকটা জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে যত্রতত্র। একটা শীতল হাওয়া যেন পাক খাচ্ছে সমগ্র কনকপুরের চৌহদ্দি বরাবর। হাঁটতে হাঁটতে একটি সম্পূর্ণ নির্জন বটবৃক্ষের তলায় এসে আমি বসলাম। তারপর টান টান হয়ে পদ্মাসনে বসে দুই চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীর ধ্যান শুরু করলাম।
আমি ঠিক কতটা সময় ধ্যান করেছিলাম তা বলতে পারবো না সঠিকভাবে, তবে আচমকাই আমার বন্ধ দুই চোখের সামনে ভেসে উঠল এক স্বচ্ছ দৃশ্যপট। কি দৃশ্য দেখলেন ঠাকুরমশাই আপনি আপনার ধ্যানের মাধ্যমে? কিশোরীর কথায় ঠাকুরমশাই এবার তাকালেন আমাদের দিকে। তারপর তিনি বেশ শান্ত গলায় বললেন, ধ্যানের মাধ্যমে আমি দেখলাম চাঁপা সহ আরও অন্যান্য দুটি মেয়ে একটি পড়ন্ত বিকালে ছুটে চলেছে এক পুকুরের ধার ঘেঁষে এগিয়ে চলা সরু মেঠো রাস্তা ধরে। পুকুরের ধারে বিরাজমান একটি বিশাল বড় বেল গাছের গোড়ায় এসে থমকে দাঁড়ালো তিনটি মেয়ে। ইতিমধ্যেই ততক্ষণে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে গাঢ়ভাবে। চাঁপা এবার হাসতে হাসতে বাকি অন্য দুটি মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা কথা বলল, আর তারপরেই সে নিজের মাথার বাঁধা চুল খুলে এলোকেশী অবস্থায় আরও কিছুটা এগিয়ে গেল গাছটির নিকটে। গাছের জমাট বাঁধা অন্ধকারের মধ্যে দপ করে জ্বলে উঠল দুটো ক্ষুদ্র ক্ষুদ্র লালচে রক্তিম আলোর বিন্দু। একটা বীভৎস কালো অবয়ব যেন সাদা দাঁত বের করে খিলখিল করে হেসে উঠল, আর তারপরেই সে ঝাঁপিয়ে পড়ল চাঁপার দেহ লক্ষ্য করে। ব্যাস, আর কিছুই আমি দেখতে পেলাম না। তবে যা বোঝার ততক্ষণে আমি ঠিকই বুঝে গেছি। আমি যখন যতীনের বাড়ি ফিরে এলাম তখন পূবের আকাশে ভোরের আলো পড়তে শুরু করেছে একটু একটু করে। একটা ঠান্ডা শিমশিমে বাতাস বইছে মৃদু মন্দভাবে। যতীনের বাড়ি এসে পৌঁছাতেই দেখলাম যতীন সদরের চৌকাঠ গোড়ায় বসে আছে মাথায় হাত দিয়ে। আমাকে দেখা মাত্রই সে বেশ কৌতূহলী হয়ে পড়ল। তার চোখ মুখের অবস্থা দেখেই আমি বুঝলাম বাকি রাতটুকু সে এভাবেই এখানে বসে কাটিয়ে দিয়েছে সম্পূর্ণ বিনিদ্র অবস্থায়। সারা রাত দু চোখের বাধা আর এক করতে পারেনি কোনো মতে। সে আমার দিকে দৌড়ে এসে জিজ্ঞাসা করল, যাক, ও ঠাকুরমশাই, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন দেখে অন্তরে বড় বল পেলাম। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি গতকাল রাতে কোনো কিছু জানতে পারলেন? আসুন আসুন ঠাকুরমশাই, আপনি ভেতরে আসুন দেখি সবার আগে, তারপর না হয় সকল কথা হবে। যতীনের সাথে আমি এবার ঘরের ভিতর পানে ঢুকে এলাম। চোখে মুখে একটু ঠান্ডা জলের ছিটে দিয়ে বসলাম উঠোনের রোদে। স্বর্ণপ্রভা আমার আর যতীনের জন্য 2 কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে এলো। 1 কাপ চা সে যতীনকে দিয়ে 1 কাপ দিল আমাকে। তারপর সে নিজেও বসে পড়ল আমাদের থেকে কিছুটা তফাতে, আমাদের কথা শোনবার জন্য। চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে আমি বললাম, আচ্ছা যতীন, তোমাদের গ্রাম অর্থাৎ এই কনকপুরের ঠিক কোথায় কোথায় বেলগাছ আছে বলতে পারবে? আচ্ছা বেশ, আমি না হয় আরও একটু ভালো করে ভেঙে বলছি। একটি পুকুর রয়েছে সেখানে। স্বর্ণপ্রভা আর যতীন, তোমরা দুজনেই একটু ভালো করে ভেবে বলো তো আমাকে যে এই গ্রামের কোনখানে এরকম পুকুর ধারে বেলগাছ রয়েছে? কেন ঠাকুরমশাই, হঠাৎ করে এই প্রশ্ন করলেন কেন? আপনি কি তবে সত্যি কিছু জানতে পেরেছেন? দেখো যতীন, কাল আমি অনেকক্ষণ ধ্যানমগ্ন ছিলাম গভীরভাবে, আর ধ্যানের মাধ্যমে আমি জানতে পেরেছি যে চাঁপা এবং তার 2 বান্ধবী খুব সম্ভবত সেই মেয়ে দুটি যারা বর্তমানে জ্বরে শয্যাশায়ী হয়ে পড়ে আছে। ওরা 3 জনে মিলে একদিন পড়ন্ত বেলার ঠিক সন্ধ্যা নামার সময় ওইরকম কোনো একটি স্থানে গিয়ে উপস্থিত হয়, এবং তোমার মেয়ে চাঁপা নিজের মাথার বাঁধা চুল খুলে একটি বেল গাছের দিকে এগিয়ে যায়। আর আমার ধারণা সেই বেল গাছের মধ্যে ছিল কিছু একটা, যা ভর করে ওই বাচ্চা মেয়েটির উপরে। সেদিন খেলাধুলা করে ফেরার পর থেকে তোমার মেয়ের মধ্যে শুরু হয়েছে এই আমূল পরিবর্তন এবং যত সব অস্বাভাবিক কাণ্ড কারখানা। কি তাই তো স্বর্ণপ্রভা? আমার এই প্রশ্ন শুনে এবার স্বর্ণপ্রভা মনে মনে কিছুক্ষণ বেশ ভাবনা চিন্তা করল। তারপর উত্তরে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার ঠাকুরমশাই।
একদম সঠিক কথা বলেছেন আপনি। সত্যই সেদিন মেয়েটা বিকেলবেলায় খেলাধুলা করে বাড়ি ফিরে আসার পর থেকেই আমি লক্ষ্য করছিলাম ওর মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটতে শুরু করেছে। এই যেমন ধরুন, আমাদের কারোর সাথে কোনো কথা বলেনি, চুপটি করে কেবল বসেছিল এই ঘরের এক কোণে, অন্ধকারের মধ্যে মুখ লুকিয়ে। তাছাড়াও নানান ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বলতে থাকে মাঝে মধ্যে। নিজের মনেই অট্ট হাসি হাসতে শুরু করে ক্ষণে ক্ষণে। তবে তবে সেই হাসি মোটেও সাধারণ কোনো মানুষের মতো নয়, কারণ অত ভয়ানকভাবে কোনো মানুষ হাসতে পারে না। মানুষের পক্ষে সেরকম হাসি হাসা সম্ভবই নয়। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, বুঝতে পেরেছি। আপনি যে স্থানের কথা বলছেন সেটা আমাদের গ্রামের বামন পুকুরের পাড়ের বেল গাছ। আপনি নিশ্চয়ই ধ্যানের মাধ্যমে বামন পুকুরের ধারের ওই বেল গাছকেই দেখেছেন। কিন্তু ওখানে আমার মেয়ে আর তার সখীরা সন্ধ্যাবেলায় গিয়ে কি করছিল? যতীনের এই কথা শুনে তার স্ত্রী স্বর্ণপ্রভা এবার বলল, হ্যাঁ, তুমি ঠিক আন্দাজ করেছো। সত্যই তো, আমাদের গ্রামের ওইখানে অর্থাৎ বামন পুকুরের ধারে একটা মস্ত বড় বেলগাছ রয়েছে, কিন্তু গায়ের সকলে যে বলে ওখানে যাওয়া বারণ। সন্ধ্যাবেলার পর থেকে পরের দিন ভোরের আলো না ফোটা অবধি কোনো মেয়ে মানুষদের সেখানে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে আমার মেয়েরা ওখানে কি কি করছিল? চাপা নিজের মাথার চুল খুলে সেই গাছের দিকেই বা গিয়েছিল কেন? ও কি জানতো না যে সন্ধ্যাবেলায় মেয়েদের মাথার চুল খুলে বেলতলায় যেতে নেই? স্বর্ণপ্রভার কথা শুনে যতীন এবার তার দিকে তাকিয়ে বলল, না গো গিন্নি, আমার মনে হয় আমাদের মেয়ে সবটা জানতো আর সে জেনে শুনে এ কাজ করেছে। চাপা বিশ্বাস করেনি বড়দের কথা। এই যে আমরা ছোটবেলা থেকে তাকে বারণ করে এসেছি ওই জায়গায় সন্ধ্যের পরে না যেতে, এতে তার মনের মধ্যে একটা চাপা কৌতূহলের সঞ্চার হয়েছে ধীরে ধীরে। সে ভেবেছে আমাদের কথা ঠিক কতখানি সত্য, আর তা যাচাই করার জন্যই ওখানে গিয়েছিল নিজের বান্ধবীদের নিয়ে। আমি তো আমার মেয়েকে ভালো করেই চিনি, তাই জোর দিয়ে বলছি যে ও যা সমস্ত কিছু করেছে তা সব জেনে শুনে। তাহলে তাহলে এবার কি হবে? যতটুকু শুনেছি তাতে নাকি ওই বেলগাছের মধ্যে এক ভয়ানক অপশক্তির বসবাস ছিল। তবে কি সেই অপশক্তি আমাদের মেয়ের উপর ভর করেছে? হায় হায় ভগবান, কোন মহাবিপদের মধ্যে ফেললে আমাদের! কোন পরীক্ষা নিচ্ছ তুমি? আমাদের মেয়েকে আবার আগের মতো সুস্থ স্বাভাবিক করে দাও প্রভু। এর থেকে বেশি কিছু আর কিচ্ছু চাই না তোমার কাছে। যতীনের কথা শুনে আমি ততক্ষণে দুইয়ে দুইয়ে 4 করে ফেলেছি, সবটাই বুঝতে পেরেছি। স্বর্ণপ্রভার দিকে তাকিয়ে আমি তাই বললাম, তুমি একেবারে সঠিক আন্দাজ করেছো মা। আমি যদি খুব একটা ভুল না করি তাহলে ওই বেলগাছের মধ্যে একটি ব্রহ্মদৈত্যের বাস ছিল। সে কারণেই সন্ধ্যার পর ওই স্থানে যাওয়া নিষিদ্ধ ছিল কঠোরভাবে। কিন্তু তোমার মেয়ে সেই বারণ মানেনি। আসলে কি বলো তো মা, সবটা দোষ ওদের দেওয়াও যায় না, কারণ আমরা ছোটদের যা বারণ করি ছোটরা সেই বারণ অগ্রাহ্য করার চেষ্টা করে বারংবার, তাদের মনের মধ্যে থাকা অধিক কৌতূহলেরই কারণে। এরকমটাই ওদের স্বভাব হয়। আসলে নিজেদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা বা বোধ বুদ্ধি ওদের মধ্যে তো এখনো সৃষ্টি হয়নি। সেই কারণে মাঝে মধ্যে বড়দের বারণ অগ্রাহ্য করে এইরূপ নানান ধরনের বিপদ ওরা ঘটিয়ে ফেলে। কিন্তু ঠাকুর মশাই, এবার এই সমস্যা থেকে বের হওয়ার উপায় কি? আজ সন্ধ্যের আলো ফুরিয়ে এলে আমি একবার যাব তোমাদের গ্রামের ওই বামন পুকুরের পাড়ের বেলগাছের তলায়। আমি সম্পূর্ণ একাকী যাব। তুমি আর স্বর্ণপ্রভা মিলে তোমাদের মেয়ের উপরে নজর রেখো, তাকে খেয়ালে রেখো। তারপর আপনি কি করলেন ঠাকুরমশাই? সেদিন সন্ধ্যাবেলায় কি গেলেন ওই পুকুর পাড়ের বেলগাছের তলায়? ও মা, তার আবার যাব না? না গেলে মেয়েটাকে বাঁচাবো কি করে ওই ব্রহ্মদৈত্যের রোশানাল থেকে? দেখো, এক্ষেত্রে আমি কিন্তু ওই ব্রহ্মদৈত্যকে খুব একটা খারাপ চোখে দেখিনি।
কারণ এই জগৎ সংসারে থাকার সকলের সমান অধিকার রয়েছে। আর সব অশরীরী মানেই যে মানুষের জন্য ক্ষতিকারক বা খারাপ তেমনটা কিন্তু নয়। এরকম বহু ভালো মানুষের উপকারী ভূতের কাহিনী তোমাদের আগেও বলেছি, তাই দোষটা কাউকেই দেওয়া যায় না। চাপা ছোট শিশু, তাই সে নিজের বিপদের কথা না বুঝেই ওইখানে গিয়েছিল সন্ধ্যার পর। আর এদিকে দীর্ঘদিন ধরে বামন পুকুরের পাড়ে বেল গাছে বসবাসকারী ওই ব্রহ্মদত্তকে নেহাত বিরক্ত না করলে সে কিন্তু চাপার শরীরে ভর করত না। সন্ধ্যের আধার নেমে আসতেই আমি হন্তদন্ত হয়ে সেই পুকুরের উদ্দেশ্যে হাঁটা লাগালাম। বের হওয়ার আগে যতীন অবশ্য আমায় বলে দিয়েছিল সেই পুকুরের ঠিকানাখানা। সেখানে পৌঁছতেই গাঢ় অন্ধকার ঘনিয়ে এলো। আবার বেলগাছের মুখোমুখি দাঁড়িয়ে আমি বেশ উঁচু গলায় বললাম, ব্রহ্মদত্তি মশাই, ও ব্রহ্মদত্তি মশাই, আমি জানি আপনি এখানেই আছেন। আমি তারানাথ চক্রবর্তী। পঞ্চজনে আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। আপনি যদি দয়া করে একটিবার এই স্থানে উপস্থিত হতেন তাহলে বড় উপকৃত হতাম। আপনার সাথে আমার একান্ত জরুরি কিছু কথোপকথন রয়েছে। ঠাকুরমশাই, সেই ব্রহ্মদত্তি কি ওই বেলগাছের মধ্যে উপস্থিত হলেন? আপনার আবাহনে কি তিনি সাড়া দিলেন? ও মা, কি যে বলো কিশোরী! ওহো, আমি ডেকেছি আর তিনি আসবেন না, তাই কি আবার হয় নাকি? আমি দেখলাম অন্ধকারে নিমজ্জিত বেলগাছের মগডালে সহসা দুটো ক্ষুদ্র লালচে আলোর বিন্দু জ্বলে উঠল দপ করে। এরপর ধীরে ধীরে একটা অবয়বের জন্ম হলো। আমি দেখলাম বেলগাছের মগডালে বসে আছেন এক বৃদ্ধ। তার গা থেকে বের হচ্ছে ফুরফুরের সুগন্ধ চন্দন আর বেলকাঠের। আমি এতক্ষণে বুঝলাম যতীনের সেই বন্ধ ঘরের ভেতর থেকে যে গন্ধ আমি পেয়েছিলাম সেটা আসলে এই বেলকাঠেরই গন্ধ। বৃদ্ধের মাথা ভরা ধবধবে সাদা চুল, চোখের কোটরে যেন দুটো জ্বলন্ত কাঠ কয়লা রাখা আছে। বৃদ্ধের দাঁত ফোকলা, গলায় জড়ানো সাদা উপবিত, আর সঙ্গে একখানি মলিন ধুতি জড়ানো। ব্রহ্মদৈত্য মশাইয়ের উদ্দেশ্যে হাত জোড় করে আমি বললাম, ব্রহ্মদত্তি মশাই, আপনি দয়া করে এই মেয়েটিকে ক্ষমা করে দিন, কারণ সে যা করেছে তা একেবারে না বুঝে। আপনি তো বুঝতেই পারছেন, বাচ্চা মানুষ, তাই এরকম একটি ভুল কাজ তারা তিনজনে করে ফেলেছে। আপনি মেয়েগুলোকে আবার সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরিয়ে দেবার ব্যবস্থা করুন দয়া করে। দেখো বাবু, আমি ওদের ভালো করে দিতেই পারি। আমিও চাই না যে আমার জন্য কোনো বাচ্চা মেয়ে এইভাবে অহেতুক কষ্ট পায়, কিন্তু ওরা অন্যায় করেছে। ওই মেয়ে নিজের চুল খুনে এগিয়ে এসেছে আমার দিকে। আমি ভূত জাতির শ্রেষ্ঠ ভূত ব্রহ্মদৈত্য, আমার সাথে কি এমন অবিচার করা চলে? তুমিও তো একজন ব্রাহ্মণ, তুমি বিচার বিবেচনা করে বলো দেখি। খনা খনা গলায় অভিমানের সুরে কথাগুলো বলল সেই অশরীরী ব্রহ্মদৈত্য। আমি দুই হাত জোড় করে অনুরোধের সুরে ফের বললাম, আপনি এবারের মতো ওদের মার্জনা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি আর এরূপ কোনো কাজ তারা করবে না। আচ্ছা, বেশ, ঠিক আছে, তোমার কথায় আমি তাদের মুক্ত করলাম। এবার তুমি ফিরে যাও দেখি বাবু, তবে কথা খান মাথায় রেখো, আর যেন কোনোদিন ওরা এভাবে আমায় বিরক্ত না করে অযথা। বামন পুকুরের পাড় থেকে আমি এবার ফিরে এসে সমস্ত কথা বললাম যতীন আর স্বর্ণপ্রভাকে। ওরা কথা দিল তাদের মেয়ে আর কোনোদিনও এইরূপ অন্যায় কাজ করবে না। দেখতে দেখতে চাঁপা আর তার দুই বান্ধবী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠল। চাঁপার মধ্যে আর কোনো অস্বাভাবিক কার্যকলাপ কেউই লক্ষ্য করল না। কনকপুরে বেশ কয়েকদিন কাটিয়ে তারপর আমি ফিরে এলাম আমার নিজ গৃহে।
কি হে কিশোরী, কেমন লাগলো তবে আজকের এই কাহিনী? আহা আহা ঠাকুর মশাই, আপনার কোনো জবাব নেই। কি কি দুর্দান্ত একখানা কাহিনী শোনালেন আপনি। আজ আমি জোর গলায় বলতে পারি আপনার মুখ থেকে যত কাহিনী শুনেছি তার মধ্যে এটি এটি অন্যতম শ্রেষ্ঠ। সত্যি ঠাকুরমশাই, কিশোরী কিন্তু ভুল কিছু বলেনি, আমিও তার সাথে একমত। আচ্ছা ঠাকুর মশাই, আজকের মতো তাহলে উঠি আমরা। আরে উঠবে কি গো, হ্যাঁ উঠবে কি? খাওয়া দাওয়া আমার বাড়িতে করে তবেই যাবে তোমরা, তার আগে তোমাদের মোটেই ছাড়বো না। আচ্ছা বেশ ঠাকুরমশাই, আপনার আদেশ আমাদের শিরোধার্য। কি বলো হে ভায়া? শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কনকপুরের ব্রহ্মদৈত্য। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।